উত্তরায় গ্যাস পাইপলাইন দুর্ঘটনায় দগ্ধ শাহনেওয়াজ মারা গেলেন। স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন। সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানালো তিতাস। পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জেএমবি সদস্য 18 দিন করে রিমান্ডে। দ্রুত বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। যৌতুকের দাবিতে রংপুরে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ। 4 জনকে আসামি করে মামলা, অভিযুক্ত স্বামী গ্রেফতার। রাজশাহী চরাঞ্চলে 8ম শ্রেণীর পর পড়ালেখার সুযোগ পাচ্ছে না মেয়েরা। বাড়ছে বাল্য বিয়ের হার। সরকারি উদ্যোগের পরামর্শ উন্নয়ন কর্মীদের। এবং পানির অভাবে সিলেটের সুরমা নদীর উপর নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সরবরাহ বন্ধ। বেকার হয়ে পড়েছেন জেলেরা, ড্রেজিংয়ের দাবি এলাকাবাসীর। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি জাফর সাদিক। উত্তরায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ মার্কিন দূতাবাস কর্মকর্তা শাহনেওয়াজ মারা গেছেন। তার স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসক জানিয়েছেন যত সময় যাচ্ছে ক্ষীণ হয়ে আসছে তার বেঁচে থাকার আশা। এদিকে সকাল থেকে তাদের দেখতে হাসপাতালে ভিড় করেন স্বজনরা। একই ঘটনায় শাহনেওয়াজ দম্পতির 2 ছেলের লাশ এখনো রাখা রয়েছে হিমঘরে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। আমাকে সে ডাকছে যে সে এখন যেটা বলতে যাচ্ছে সেটা একটা শব্দ, একটা নাম বলতেছে। তার চোখের সমস্যা, তার পায়ের সমস্যা, তার এখানে ব্যান্ডেজ, এগুলো ব্যথা বাড়তেছে। ওনার যে 2 ছেলে আগে গতকাল রাত 8টার সময় মারা গেছেন, উনি হয়তো ওনাকে বলা হয় না। তারপরে ওনার মন থেকে হয়তো টান দিছে, বলতে পারতেছে যে ওরা কোথায়, ওরা তো নাই, তো ওদেরকে অমুক জায়গায় আমরা দাফন করো। মারা যাওয়ার আগে শাহনেওয়াজের অবস্থার কথা এভাবে জানাচ্ছিলেন ছোট ভাই সজল। পোড়া যন্ত্রণা থেকে রেহাই পেতে শাহনেওয়াজ বিভিন্নভাবে আকুতি জানাচ্ছিলেন ভাইয়ের কাছে। এছাড়া 90% পুড়ে যাওয়া তার ভাবি সুমাইয়া এখনো অচেতন অবস্থায় রয়েছে বলে জানান তিনি। এদিকে পরিবারের সবার প্রিয় এই দম্পতিকে দেখতে শনিবারও সকাল থেকে ঢাকা মেডিকেলে ভিড় করেন স্বজনরা। তারা জানান মাত্র 1 সপ্তাহ আগে বাসা বদলের পর এই পরিণতি মেনে নিতে পারছেন না। ডাক্তাররা যেটা বললো যে আসলে এখন আর কোনো আশা নাই, মানে তারা একদম 0% বলে দিছে যে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। হার্টবিট পাওয়া যাচ্ছে না কখনো, বা শরীর ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি নাই বলা যায় আসলে। এদিকে শ্বাসনালী পুড়ে যাওয়ায় দগ্ধ স্ত্রীরও বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানান ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তাদেরকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছি এবং তাদের যেটা বডিতে ফ্লুইড নাই, শ্বাস নিতে পারছে না, শ্বাস অক্সিজেনের মধ্যে শ্বাস, ব্যথার ঔষধ, এই ধরনের চিকিৎসা করা হচ্ছে। বার্নটা এমন একটা বার্ন যেটা তো একটা বদ্ধ ঘরে হয়েছে, শ্বাসনালী পড়ে গেছে, কোনো জায়গায় ওনারা যেতে পারেনি এবং 2 জনেরই শ্বাসনালী পোড়াতে ইনহেলেশন বার্ন এবং খুবই ক্রিটিক্যাল। একমাত্র আমরা আমাদের চেষ্টা করব, বাকিটা উপরওয়ালা জানেন কি হবে। এই ঘটনায় অগ্নিদগ্ধ 2 ছেলে শুক্রবার মারা গেছে। তাদের মৃতদেহ রাখা হয়েছে হিমঘরে। তবে 6% দগ্ধ মেঝো ছেলে জারিফ আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি পর্যায়ে অসচেতনতা এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে গ্যাসের চুলার আগুনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তিতাস কর্তৃপক্ষের দাবি, গ্যাস লাইনের ত্রুটি এবং চুলা বন্ধ না করার কারণে গতকাল উত্তরায় একই পরিবারের 5 জন দগ্ধ হন। বিশেষজ্ঞরা বলছেন, কেবল গ্রাহকদের সচেতন থাকার দোহাই দিয়ে নিজেদের দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ। জীবনের জন্য যে খাদ্য তা তৈরিতে রাজধানীবাসীর অতি প্রয়োজনীয় উপকরণ গ্যাস, কিন্তু জীবন ধারণের এই উপাদানটিও মাঝে মাঝে হয়ে উঠছে জীবন নাশের কারণ। শুক্রবার উত্তরায় এমন আগুনেই পুড়ে গেছে গোটা একটি সংসার। এ ধরনের দুর্ঘটনা রোধে গ্রাহক পর্যায়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। চুলা জ্বালানোর আগে জানালাটা অবশ্যই খুলতে হবে, 5 মিনিট পরে চুলাটা জ্বালাতে হবে। রান্না করার পর অবশ্যই চুলা বন্ধ করা উচিত। ওই সেই একই কথা যে আমাদের গ্যাসের অপচয় হয়, সেটা রোধ হয়, প্লাস যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। চেক না করলে এই যে যেই সমস্যাগুলো হয় 2 দিন পর পর 3 দিন পর পর যে ঘটনাগুলো ঘটে, এটার জন্য আসলে খুব মর্মান্তিক। উত্তরার ঘটনায় তিতাস কর্তৃপক্ষের দাবি, চুলা সঠিকভাবে বন্ধ না থাকায় এবং বাসার ভেতরের লাইনে ত্রুটি থাকায় এমনটি ঘটেছে। গতকালকের ঘটনায় বেশিরভাগ মত যেটা আমরা পেয়েছি সেটা হলো যে চুলাটাই সঠিকভাবে বন্ধ করা ছিল না। অবৈধ গ্যাসের সংযোগ, রাস্তা খননকালে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত করা, এই ক্ষতিগ্রস্ত লাইন থেকেও নির্গত গ্যাস অনেক সময় সিউরেজ লাইন হয়ে মানুষের বাসা বাড়িতে প্রবেশ করে এবং এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
কেশব ছাড়াও রাজধানীতে মাঝে মাঝেই দেখা যায় এমন মৃত্যু ফাঁদ। গ্যাস লাইনের ত্রুটি, দীর্ঘদিনের পুরনো লাইন কিংবা নজরদারির অভাবেও ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে শুধু গ্রাহকদের সতর্ক থাকার দোহাই দিয়ে দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ। প্রতিকারের জন্য আমরা কোনো ব্যবস্থা করেছি আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সেরকম কোনো দৃষ্টান্ত এখন দেখা যাচ্ছে না। কথা আসলেই আসে যে মানুষের যিনি গ্রাহকের সচেতনতা বাড়ানো হবে, এটা দায়িত্ব এড়ানোর কথা। এটা যদি খোলাই থাকে তাহলেও যাতে মানুষ অ্যাক্সিডেন্টে না পড়ে সেই চিন্তা আমাদের করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময় পরপর বাসায় গিয়ে নজরদারির বিষয়েও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের লাইন থেকে হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে দেবীগঞ্জে পুরোহিত হত্যার মূল হোতাসহ গ্রেপ্তার 3 জেএমবি সদস্যের 18 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ আদেশ দেন। সকালে গ্রেপ্তার 3 জনকে আদালতে হাজির করে 2 মামলায় 20 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে প্রত্যেককে 18 দিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতাসহ 3 জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ছুরি ও 2টি বিদেশি পিস্তলও জব্দ করা হয়। গত 21 ফেব্রুয়ারি ভোরে দেবীগঞ্জে নিজ বাড়িতে পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে 3 মোটরসাইকেল আরোহী। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক আইনে আরও একটি মামলা করে। 3 জন আসামি আজকে রিমান্ড 10 দিনের করে চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড দিয়েছে। অপর মামলা যেটি নরহত্যা মামলা, সেখানেও আজকে এই 3 জন আসামি বিজ্ঞ আদালতে হাজির করা হলে শুনানি সাপেক্ষে বিজ্ঞ আদালত নরহত্যা মামলায় মোট 10 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। 2 মামলায় মোট 18 দিন রিমান্ড এবং একটির পর একটি রিমান্ড কার্যকরী হবে মর্মে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। এদিকে পঞ্চগড়ে পুরোহিত হত্যা সহ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন। সকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় অবিলম্বে পুরোহিত হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। একই দাবিতে সকালে ভোলার সদরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারে সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা। এছাড়া নাটোর, নেত্রকোনা ও হবিগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বাংলা সময় আরো থাকছে। গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীর ভাঙচুর, বিদ্যালয়ে তালা, অভিযুক্ত শিক্ষক পলাতক। রংপুরে তাহমিনা বেগম নামে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে পীরগাছা উপজেলার চৌধুরানী দাদন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নির্যাতিতা স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্বামী আব্দুল মান্নান স্ত্রী তাহমিনা বেগমের কাছে যৌতুকের দাবি করে আসছিল। এরই জের ধরে শুক্রবার গভীর রাতে গৃহবধূ তাহমিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাহমিনার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গৃহবধূর ভাই মোস্তফা হোসেন বাদী হয়ে স্বামী ও শাশুড়ি সহ 4 জনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করেন। পরে গৃহবধূর স্বামী অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সে কূপের কেরাসিনটা ছিল গায়ে ছিটা মাইরা আগুনটা ওই কূপেরে আগুনটা ঢাল মারছে গায়ে, তখন বকত করে আগুন ধরিয়া গেছে গায়ে। পুরার যে ডেপনেস, এইটা দিয়ে আমরা পেশেন্টকে অনেক আশঙ্কা
জনকই বলতে পারি। তারপর আমরা চেষ্টা চলছে আমাদের, আমরা আসলে সর্বাত্মক চেষ্টা করছি, দেখা যাক রেজাল্টটা কি আসে। আত্মচিৎকারে এলাকাবাসী এসে ভিকটিমকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজে শুক্রবার ভোর 3:30 ভর্তি করা হয় এবং পুলিশ তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভয়কে জয় করতে না পেরে আওয়ামী লীগকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিএনপি আসলে নিজেরাই নিজেদের বাধা, তাদের প্রার্থীরা নাকি পালিয়ে বেড়াচ্ছে। এখন যারা পালিয়ে বেড়াচ্ছে কেন? ভয়কে যারা জয় করতে পারে না, ভয়কে জয় করার মতো সাহস বিএনপির নেই, সেজন্য তারা ওই ভয়ের কারণে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। গাইবান্ধায় এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দুপুরে এই ঘটনায় বিদ্যালয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীকে একটি কক্ষে ডেকে নিয়ে যান প্রধান শিক্ষক আইনুল হক। বাড়ি ফিরে মা বাবাকে বিষয়টি জানায় নির্যাতিতা শিক্ষার্থী। পরে আজ সকালে বিদ্যালয় ঘেরাও করে ভাঙচুর চালায় অভিভাবক, এলাকাবাসী সহ বিক্ষুব্ধ সহপাঠীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় অভিযুক্ত পলাতক প্রধান শিক্ষক আইনুল হককে দ্রুত আটক করা হবে বলে জানায় তারা। বরিশালে শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। এরই মধ্যে এই ঘটনায় আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, সকালে গৃহকর্মী হিসেবে শিশু মুক্তাকে নিয়োগ দেওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশন থেকে ফাহিমা বেগম নামে এক মহিলাকে আটক করা হয়। এর আগে গতকাল বিকেলে গৃহকর্তা নুরুল আহাদকে নগরীর কালুশা সড়কের নিজ বাসা থেকে আটক করে পুলিশ। পরে আজ সকালে এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় আটককৃত 2 আসামি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত 1 মাস ধরে 9 বছরের শিশু মুক্তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। গত শুক্রবারে যে শিশু নির্যাতনের ঘটনাটি বরিশাল কোতোয়ালি থানা ঘটেছে, এ ব্যাপারে শিশু নির্যাতন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মূল আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং সহযোগী আসামি যে মেয়েটিকে সরবরাহ করেছিল ফাহিমা বেগম, তাকেও আমরা আটক করে আদালতে সোপর্দ করেছি। ধামরাইয়ে একটি নির্মাণ সামগ্রিক দোকানে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের প্রত্যক্ষদর্শী জানায়, ভোরে ঢুলিফিটা এলাকায় তৌহিদ ট্রেডার্স নামের একটি নির্মাণ সামগ্রিক দোকানে হানা দেয় 10 থেকে 12 জনের একদল ডাকাত। এ সময় বাদশা মিয়া নামে মার্কেটের এক নিরাপত্তা কর্মী এগিয়ে এলে তার হাত পা বেঁধে ফেলে তারা। পরে তালা ভেঙে দোকানে থাকা রড লুটের চেষ্টার সময় পাশের দোকানের এক নিরাপত্তা কর্মী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক নিয়ে পালাতে চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে নবীনগর এলাকায় ট্রাকটি থামিয়ে শাহিন নামে একজনকে আটক করা হলেও ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। হাত বাঁধছিল, পা বাঁধছিল, আর মাথায় টুপি ছিল, ওই টুপি যেমন আর মুখ থেকে পারে আমাকে কোনো রাইখে এরা সারা তালা করতেছে আর আমার ওখানে 2টা লোক স্থির বসা। আমাদের একটা টিম অলরেডি সেই আটককৃত ডাকাতকে নিয়ে অভিযান শুরু করছে, বাকি তার সহযোগিতা ধরার জন্য। ডাকাতের বিভিন্ন ডাকাত ধরার অভিযান অব্যাহত আছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বোমা বিস্ফোরণ ও গুলি করে 250 ভরি স্বর্ণ লুটের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্বর্ণ লুটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। এই ঘটনায় গত রাতে অজ্ঞাত 7 থেকে 8 জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন জুয়েলার্সের মালিক। চট্টগ্রামের মিরসরাই থেকে আতিয়া সজলের রিপোর্ট। বোমা ফাটিয়ে ও গুলি করে চট্টগ্রামের মিরসরাইয়ের বাজারে শামীম জুয়েলার্সের 250 ভরি স্বর্ণ লুটের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন 5 শতাধিক ব্যবসায়ী। শনিবার সকালে বাড়াইরহাট বাজারে মানববন্ধন করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনি ব্যবস্থা না নেয় এ বাজারে বারবার ডাকাতির ঘটনা ঘটছে। আমি তখন মসজিদ থেকে বাইরে দেখলাম যে সম্পূর্ণ রোড ফাঁকা, একটা লোকও নাই।
তখন আমি আমার সন্দেহ হলে আমি তাড়াতাড়ি দোকানে আসলাম, দেখলাম যে আমার দোকান চুরি হয়ে চলে গেল, সব লোক চলে গেছে। আমার ছেলে হাউ হাউ করে কাঁদতেছে। এট এ টাইম কিছু গুলির আওয়াজও শুনলাম, শোনার পরে কেউ আর ভয়ভীতির কারণে নিচে নামি নেয়। এরপরে এরা 1 মিনিটের মধ্যে ডাকাতি করে স্বর্ণ দোকান থেকে বিপুল পরিমাণে স্বর্ণ অলংকার নিয়ে এরা চলে গেছে। 2012 সালের 30 ডিসেম্বর সেটা আমার দোকান ডাকাতি হয়েছে, এজ এ সেম গ্রুপ, বাট আমরা কোনো কিছু পাইনি। প্রশাসন কোনো সহযোগিতা করে না এবং আমার দোকান থেকে আমার যাবতীয় যত খাতাপত্র ছিল ওগুলো সব নিয়ে গেছে, সেগুলো আমি 20,000 টাকা দিয়ে থানা থেকে আনতে হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে শামীম জুয়েলার্সের মালিক শাহাবুদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে জোরালগঞ্জ থানায় একটি মামলা করেন। এখনো পর্যন্ত রাত থেকে এখনো পর্যন্ত বাইরে আছে। আমরা আশা করছি অচিরেই এই ঘটনার প্রকৃত যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআরডির একটি তদন্ত দল। আতিয়া সজল, সময় সংবাদ, মিরসরাই, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামের মিরসরাই 250 ভরি স্বর্ণ লুটের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ায় তনিমা রহমান নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক না হওয়ায় তীব্র নিন্দা জানান বক্তারা। গত 24 ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ তানিয়াকে এসিডে ঝলসে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামে একটি জুতার গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সব মালামাল। দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় নূপুর মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় মার্কেটের 3 তলায় পারফেক্ট শু নামের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। প্লাস্টিকের আবারে জুতা হওয়ায় আগুনের লেলিহান শিখা মুহূর্তেই দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। খবর পাওয়ার সাথে সাথে আমরা প্রথমে নন্দনকানন ফায়ার স্টেশন প্রেরণ করি এবং নন্দনকাননের পরবর্তী পর্যায়ে আমরা চন্দনপুরা এবং আগ্রাবাদ ফায়ার স্টেশন প্রেরণ করি এবং দ্রুত এসে আগুন 20 থেকে 25 মিনিটের মধ্যে আগুনটা আমরা আয়ত্তে এনে ফেলি। এদিকে গাজীপুরের টঙ্গীতে একটি সমিলে বেশ কিছু কাঠ আগুনে পুড়ে গেছে। সকাল 6টার দিকে এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এলাকাবাসী জানায় প্রথমে আমেনা এন্টারপ্রাইজ নামে একটি সমিলে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে সমিলে থাকা বিপুল পরিমাণ কাঠ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ঝিনাইদহে সদর উপজেলা জামায়াতের আমির মতিউর রহমানকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ভোরে সদর উপজেলার সুরাট গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সদর উপজেলা জামায়াতের আমির মতিউর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো সহ 5টি নাশকতার মামলা রয়েছে। ঝিনাইদহ সদর থানার বিভিন্ন এলাকাতে নাশকতা সৃষ্টি, যেমন পুলিশের উপরে হামলা, মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভাঙচুর, বাসে ট্রাকে পেট্রোল বোমা হামলা, পল্লী বিদ্যুতের খাম্বা পোড়ানো সহ বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত আসামি সদর থানা জামাতের আমির মতিউর রহমানকে গত ভোরে সুরাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর বিভাগের 8 জেলায় গ্যাস সংযোগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। সকালে গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে গাইবান্ধার পাশাপাশি কুড়িগ্রাম, দিনাজপুর সহ রংপুর বিভাগ সমিতির নেতাকর্মীরা অংশ নেন। রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগে গ্যাস না থাকায় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের আশানুরূপ প্রসার ঘটছে না। তাই কৃষি প্রধান রংপুর বিভাগের জীবনমান উন্নয়নে দ্রুত গ্যাস সংযোগের দাবি জানানো হয়। এছাড়া গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তারা। কাল বিলম্ব না করে
রংপুর বিভাগে 8টি জেলার মধ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করুন। রংপুর বিভাগের ফসল দিয়ে বাংলাদেশের 60 থেকে 70% লোকের চাহিদা পূরণ করা হয়, কিন্তু রংপুর বিভাগে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই। আমরা সরকারের কাছে অনতি বিলম্বে রংপুর বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি জানিয়েছি। অষ্টম শ্রেণী পাশের পর রাজশাহীর চরাঞ্চলগুলোতে পড়ালেখার সুযোগ পাচ্ছে না মেয়েরা। আর শহর থেকে লেখাপড়া করানোর সামর্থ্য না থাকায় চরাঞ্চলে বাড়ছে বাল্যবিয়ের হার। উন্নয়ন কর্মীরা বলছেন, আয় বৃদ্ধিমূলক কাজ কিংবা চরের মেয়েদের শহরে রেখে পড়ার সুযোগ করে দিতে হবে সরকারকে। অবশ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক সচেতনতার পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর পদ্মা নদীর 9টি চরে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের সংখ্যা 12টি, মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500। এইসব স্কুলের আঙ্গিনায় কিশোরীদের প্রাণবন্ত এই উচ্ছ্বাস থাকে অষ্টম শ্রেণী পাশ করা পর্যন্ত। কিন্তু এরপর দুর্গম পথ পাড়ি দেয়া, শহরে পড়াতে সামর্থ্যের অভাব সহ নানা কারণে ঘরের কাজে মন দিতে হয় তাদের। আর বিয়ে নিয়ে অভিভাবকদের খোঁড়া যুক্তির কারণে অল্প বয়সে সংসারের ভার পড়ে এই কিশোরীদের ওপরে। আমার বাবা মায়ের সেরকম বোঝে না পড়ালেখার সামর্থ্য, এর জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। সংসারে অনেক কাজ করতে হয়, ভারী জিনিস ছাড়তে হয়, বাচ্চা হয়েছে, সমস্যা হইলেও এখন কি করবে, চরে তো লেখাপড়া করার জায়গা নাই। যদি শুভ পাত্র পাই, ভালো ছেলে পাই, তাহলে আমরা ধরে বিয়ে দিই। পদ্মার এই চরগুলোতে বাল্যবিয়ের প্রভাব ঠেকাতে স্থানীয়ভাবে মেয়েদের আয় বৃদ্ধিমূলক কাজের সাথে যুক্ত করার পরামর্শ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। টেকনিক্যাল কোনো যে কাজ দ্বারা আয় বৃদ্ধিমূলক কোনো কর্মসূচির সঙ্গে তার ওই চরে থেকে সে ব্যবস্থাটা করে দিতে হবে, যাতে পরিবারের থেকে সে আয় করতে পারে এবং সেই আয়ের জন্য সে পরিবার তাকে ভার ভাবলো না। ভাঙনপ্রবণ চরে স্কুল নির্মাণ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, সামাজিক কর্মসূচির পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের শহরে রেখে পড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। যে সমস্ত জায়গায় হোস্টেল আছে ওখানে আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা ইউনূস সাহেবরে পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করব। কিছু মোটিভেশনাল কাজ আমরা করব, শিক্ষাটাও একটা এটার প্রধান দিক। আর বাল্য বিবাহ যারা পড়ায় তাদেরকেও আমরা আইনের আওতায় এনে বা তাদেরকেও আমরা মোটিভেশন করব। বেসরকারি উন্নয়ন সংস্থা এসিটির তথ্যানুসারে জেলায় চরাঞ্চলে বাল্যবিয়ের হার 60 থেকে 70%। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সারা দেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বগুড়া ও নওগাঁয় মানববন্ধন করেছেন শিশু কিশোর মেলা নামে একটি সংগঠন। বগুড়ায় শিশু কিশোর মেলার উদ্যোগে শহরের 7 মাথা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সর্বস্তরের মানুষের প্রতি শিশু হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি শিশুদের প্রতি নৃশংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়েও মানববন্ধন করে সংগঠনটি। এ সময় বক্তারা হবিগঞ্জের বাহুবল সহ সারা দেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। লালমনিরহাটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী জেলা ইজতেমা। সকালে কালেক্টরেট মাঠে আয়োজিত এই ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবাইর হাসান। মোনাজাতে অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নেন। গত 25 ফেব্রুয়ারি ভোরে আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় 3 দিনের এই জেলা ইজতেমা। এতে লালমনিরহাট ছাড়াও রংপুর, গাইবান্ধা ও নীলফামারী সহ আশপাশের জেলার মুসল্লিরা অংশ নেন। সিলেট নগরীর পানির সমস্যা নিরসনে সুরমা নদীর পানির ওপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় 132 কোটি টাকার এই প্ল্যান্ট থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছেন জেলেরাও। এই অবস্থায় নগর কর্তৃপক্ষ ও নদী পাড়ের মানুষ সুরমা নদী ড্রেজিং করার দাবি জানালেও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল্লাহ হাদের রিপোর্ট।
শহরতলির কুশিঘাট এলাকায় সুরমা নদী পানি শুকিয়ে যাওয়ায় বর্তমানে পরিণত হয়েছে বিশাল খেলার মাঠে। পানি রয়েছে মাত্র 20 থেকে 30 ফুট জায়গায়, তাও আবার হাঁটু পরিমাণ। নগরীতে প্রতিদিন 2,80,00,000 লিটার বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ এলাকায় 132 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। কিছুদিনের মধ্যে এটি উদ্বোধন হওয়ার কথা, কিন্তু সুরমায় পানি না থাকায় উদ্বোধনের আগেই 3 মাস ধরে বন্ধ রয়েছে প্লান্টটি। সুরমা থেকে যে পাইপ দিয়ে প্লান্টে পানি যাওয়ার কথা সেটি এখন পানির ওপর ভেসে রয়েছে। নদীতে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে একটা পন্টন তৈরি করা হয়েছে, কিন্তু ফার্মগুলো এখন আনা হয় নাই। ফার্মগুলো ইন্ডিয়া থেকে চিটাগাং পোর্টে আসছে, 15 1 মাসের ভিতরে তারা আনার পরে এগুলো স্থাপন করা হবে। তারপরে আমার আশঙ্কা যে পর্যাপ্ত পরিমাণ পানি আসলে আসবে না। ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, শুকনো মৌসুমে বন্ধ রাখতে হবে প্ল্যান্টটি। তবে নদী খননের পরিকল্পনা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পানির যে প্রবাহ আছে এবং নাব্যতা যদি না থাকে ঠিকমতো, তাহলে তো অবশ্যই সমস্যা দেখা দিবে। যদি ড্রেজিং করা শুরু হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সমস্যা অনেকখানি মিটবে। এই মুহূর্তে সিলেট অংশে কোনো ড্রেজিং হচ্ছে না। হ্যাঁ, আমাদের মাঠ পর্যায়ে এখন এ ব্যাপারে আমাদের এখনো পাওয়া যায়নি, হয়তো ভবিষ্যতে আসতে পারে। এদিকে শুধুমাত্র কুশিঘাট এলাকায় 600 জেলে পরিবারের বাস। নদী শুকিয়ে যাওয়ায় তারাও হয়ে গেছেন বেকার। নদীটা এই মৌসুমে শুকাইয়া গিয়া সমস্যা করে গিয়ে আমরা জাল ধরে পাইতাম পারি না। 15-16 বছর ধরে আর আপনার নদী শুকা নিয়ে এই সিজনে মাছ মিলে না। 6 মাস তো শুকাই যায়, গান কিচ্ছু নাই, কিচ্ছু মিলে না জাল ধরি। সুরমা নদীর ড্রেজিং অর্থমন্ত্রীর অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বরিশালে শুরু হয়েছে 4 দিন ব্যাপী জীবনানন্দ উৎসব। বেলা 11টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ কাউস। উৎসবে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কাব্য দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা শীর্ষক প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কবির 117তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিকে স্মরণ করতে এই উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো জমে উঠেছে পাঠক ফোরামের আয়োজিত 3 দিন ব্যাপী 21শে বইমেলা। মেলার দ্বিতীয় দিনে সকাল থেকে বইমেলা প্রাঙ্গণে ভিড় করেন বইপ্রেমীরা। আয়োজকরা জানিয়েছেন, প্রথমবারের মতো স্বল্প পরিসরে আয়োজিত এ মেলায় এ সময় উপস্থিত ছিলেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। পরে মেলায় 11টি বইয়ের স্টল ঘুরে দেখেন তারা। এর মধ্যে পাঠক ফোরামের স্টলে রয়েছে তুষার আব্দুল্লাহর লেখা 8টি বই। এছাড়া সাংবাদিকতা, ভ্রমণ কাহিনী, সায়েন্স ফিকশন সহ নানা বিষয়ের বই এ মেলায় স্থান পেয়েছে। আজকে আমি দুটো বই নিয়েছি, তুষার আব্দুল্লাহর চলো বড় হই, আর টিভি রিপোর্টিং এর উপর একটা বই নিয়েছি তুষার আব্দুল্লাহ। আমি আমার ফেভারিট লেখক জাফর ইকবালের একটা বই পেয়েছি। যারা আমরা সাধারণ পাঠক তাদের জন্য এই মেলাটা অত্যন্ত জরুরি এবং আমাদের নতুন যে বইয়ের চাহিদা সেটা পূরণ করতে সক্ষম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে 21শের বইমেলা এই প্রথম, যদিও এবছর একটি ক্ষুদ্র পরিসরে, এবং আমরা আশা করব যে আগামীতে এই পরিসরটা অনেক বৃদ্ধি পাবে। ফিরে চলো মাটির টানে, এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে যশোরে চলছে 5 দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব। এতে গান গেয়ে হাজার হাজার দর্শক মাতাচ্ছেন 2 বাংলার লোকশিল্পীরা। এই উৎসবকে ঘিরে যশোরের সংস্কৃতি মনা মানুষের বিনোদনে যোগ হয়েছে নতুন মাত্রা। তাই দেশীয় সংস্কৃতি রক্ষায় সারা দেশে এমন আয়োজনের দাবি জানিয়েছেন আয়োজকরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইট, কাঠ, পাথরের ঘেরাটোপে হারিয়ে যেতে বসেছে চিরায়ত বাংলার লোকসংস্কৃতি। কিন্তু প্রতিটি বাঙালি মনই ফিরতে চায় আপন শেকড়ে, মাটির কাছাকাছি। সে চিন্তা মাথায় রেখেই 2008 সাল থেকে যশোরে আয়োজন করা হচ্ছে লোকসংস্কৃতি উৎসব। এবারও জেলার টাউন হল মাঠে উদীচী আয়োজিত লোকসংস্কৃতি উৎসব রূপ নিয়েছে 2 বাংলার সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায়।
পথে প্রান্তরে ছড়িয়ে থাকা বাউল, জারি, সারি সহ লোকযোগানের আসর যেন থামার নয়। বাংলাদেশের জলের গান, দিদার বাউল আর ভারতের প্রখ্যাত শ্যামসুন্দর বাউল, রাজুবল সহ দুই দেশের ৩৭টি দলের মনোমুগ্ধকর পরিবেশনা মন মাতাচ্ছে হাজারো সংস্কৃতি প্রেমীর। এদিকে দুই বাংলার মানুষের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে এই উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানালেন আয়োজকরা। এই ধরনের গানগুলো আমাদের থেকে হারাতে বসেছে। আমরা যারা আছি যুব সমাজ, তারা হয়তো হিন্দি গান বা আদার্স গানের প্রতি আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি। এই গানগুলো শুনে মনে হচ্ছে যে না, আমরা আবার ফিরে এসেছি আমাদের নিজের মাটিতে, নিজের দেশে, নিজের সংস্কৃতিতে। যশোরের উদ্দেশ্যে যে অনুষ্ঠান করছে, এটা অবশ্যই বাঙালি জাতি তার সংস্কৃতি, তার কৃষির জন্য একটি বিরাট পাওয়া। লোক সংস্কৃতির যে মূল যে কথা, সেটি হচ্ছে মানবিকতা, সেটি হচ্ছে প্রগতিমুখীনতা। আমরা এই তিনটে উপজীব্যকে সামনে রেখে এ বাংলার ও বাংলার সাংস্কৃতিক কর্মীদের এবং শিল্পীদের নিয়ে এসে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। গত ২৪শে ফেব্রুয়ারি শুরু হওয়া এ লোক সংস্কৃতি উৎসব শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। সময় সংবাদ, যশোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ২ ছেলের পর মারা গেলেন দগ্ধ শাহনেওয়াজ। স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন। সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানালো তিতাস। পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলায় গ্রেফতার ৩ জেএমবি সদস্য ১৮ দিন করে রিমান্ডে। দ্রুত বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। যৌতুকের দাবিতে রংপুরে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ। ৪ জনকে আসামি করে মামলা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীর ভাঙচুর, বিদ্যালয়ে তালা। অভিযুক্ত শিক্ষক পলাতক। এবং পানির অভাবে সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সরবরাহ বন্ধ। বেকার হয়ে পড়েছেন জেলেরা, ড্রেজিং এর দাবি এলাকাবাসীর। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।